সাবেক রাষ্ট্রপতি ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী আর নেই। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে শতাধিক গ্রামের কয়েক হাজার পরিবার জলবন্দী। ঢলের পানিতে ডুবে মারা গেছে ৩ জন। ৪ ঘন্টার চেষ্টায় চট্টগ্রাম বহির্নোঙরে অয়েল ট্যাঙ্কারের লাগা আগুন নিয়ন্ত্রণে। ৪৭ নাবিক জীবিত উদ্ধার, আহত একজনের হাসপাতালে মৃত্যু। ভারতের ঋণে রেলের ১৪,০০০ কোটি টাকার ৩ প্রকল্পে অনিশ্চয়তা। ট্রানজিট ইস্যুতে আসতে পারে নতুন সিদ্ধান্ত। কেনা হবে ২০০টি যাত্রীবাহী ব্রডগেজ কোচ। সব কাজই শেষ হয়ে গেছিল, শুধু আমাদের এসি খোলা নিয়ে একটা জটিলতা ছিল। আমরা চেষ্টা করতেছি এসিটা দ্রুত খোলা যায় কিনা, কারণ আমাদের তো কোচ নেই, আমাদের কোচ দরকার। সরকার বদলালেও ভাঙেনি চালের সিন্ডিকেট। ভরা মৌসুমে কেজিতে দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা। গরমিল আছে উৎপাদন ও চাহিদার তথ্যে বলছেন বিশ্লেষকরা। ছাত্র জনতার আন্দোলনে নিহত শতাধিক বেওয়ারিশের দাফন হয় রায়ের বাজার কবরস্থানে। এখনও শনাক্তের অপেক্ষায় হাসপাতালে মরদেহ। দুঃসহ সময় পার করছেন আহতরা। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ৩ জনকে হত্যার মামলায় আসামি ১,৫০০। পরিচয় জানেন না বাদীও। সংশ্লিষ্টতা থাকলেই গ্রেপ্তার বলছে পুলিশ। দুর্গোৎসব আয়োজনের শেষ সময়ের প্রস্তুতি। বুধবার ষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। নির্বিঘ্ন উদযাপনে তৎপর প্রশাসন। সাবেক রাষ্ট্রপতি ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত ৩টা ১৫ মিনিটে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাবেক এই রাষ্ট্রপতি ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়াও দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার স্বজনরা জানান, তার নির্দেশনা মতোই তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাবেক এই রাষ্ট্রপতির প্রথম জানাজা সকাল ৮টায় হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। পরবর্তী জানাজা বারিধারায় তার নিজ বাসভবনে বাদ জোহর অনুষ্ঠিত হবে। পরে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। ২০০১ সালে তিনি নির্বাচিত হন, তবে ৭ মাস পর দায়িত্ব ছাড়তে হয় তাকে। পরে বিকল্পধারা বাংলাদেশ নামে দল গঠন করেন ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর নামাজে জানাজা ও দাফনের বিষয়ে জানতে চাই। আর রাজনৈতিক অঙ্গনের কাউকে কি দেখা গেছে? এখানে এখন এই হাসপাতালে একটি জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে আমরা দেখেছিলাম যে বদরুদ্দোজা চৌধুরীর একমাত্র ছেলে মাহিবী চৌধুরী, তিনি এর আগে ৪টার দিকে ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছিলেন যে তিনি তার বাবা মৃত্যুবরণ করেছেন, এবং এর আগে রাত ১টার দিকে তার বদরুদ্দোজা চৌধুরীর যে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল সেটাও কিন্তু তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানান। এবং এরপরেই আমরা দেখতে পাই যে আসলে ভোরবেলা বদরুদ্দোজা চৌধুরী মৃত্যুবরণ করেন, এবং এখানে কিন্তু এরই মধ্যেই এই হাসপাতাল প্রাঙ্গণে জানাজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে যে জানাজাটি হওয়ার কথা, এখানে প্রথমে একটি জানাজা অনুষ্ঠিত হবে বদরুদ্দোজা চৌধুরীর। সেই জানাজাটি হবে সকাল ৮টা। তবে ৮টায় বলা হলো, পরবর্তীতে কিন্তু সেই সময়টাকে পিছিয়ে ৮:৩০ সময় করা হয়েছে। এবং এরপর পরবর্তীতে বদরুদ্দোজা চৌধুরীর মরদেহ নিয়ে যাওয়া হবে বারিধারায় তার ব্যক্তিগত যে বাসভবন, সেখানে যে দ্বিতীয় জানাজাটি হবে সেটি হবে বাদ জোহর। জোহরের নামাজের পর সেখানে দ্বিতীয় জানাজাটি অনুষ্ঠিত হবে। এবং এরপর কিন্তু আরও একটি জানাজা বাকি রয়ে গেছে, সেটি হচ্ছে তৃতীয় জানাজা। সেই তৃতীয় জানাজাটি হবে তার যে পৈতৃক নিবাস রয়েছে, তার গ্রামের বাড়ি, সেখানে সর্বশেষ এবং তৃতীয় জানাজাটি সেখানেই হবে। এবং তারপর সেখানে জানাজা শেষ করার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এবং মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর, এবং তিনি বার্ধক্যজনিত বেশ কিছু কারণে আসলে বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছিলেন। এবং তারপর থেকেই কিন্তু আসলে তিনি এই যে উত্তরের যে এই হাসপাতালে কিন্তু তিনি চিকিৎসা নিচ্ছিলেন, এবং এখানেও কিন্তু আসলে বেশ কয়েকদিন ধরে তার অবস্থান ছিল।
এবং এখানেই শেষমেশ তিনি মৃত্যুবরণ করলেন এবং মৃত্যুবরণের সময় কিন্তু তার পরিবারের যা সদস্যরা রয়েছেন, স্ত্রী, পুত্র, কন্যা, তারা সবাই ছিলেন এবং এখানে যে নামাজ জানাজাটি অনুষ্ঠিত হবে সেই নামাজ জানাজা শেষে এরপর তার বাড়িধারার বাসভবনে নিয়ে যাওয়া হবে। আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ তানভীর যুক্ত হবার জন্য। শেরপুরের ঝিনাইগাতি ও নালিতাবাড়িতে ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে শতাধিক গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন তারা। স্থানীয়রা জানায়, গতকাল মহারশী, ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ ভেঙে প্লাবিত শতাধিক গ্রাম। প্রথমে ভাঙন দেখা দেয় মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টে স্থানে। লোকালয়ে ঢুকে পড়ে পানি। প্লাবিত হয় ঝিনাইগাতি সদরসহ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রাম। উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিস সহ বিভিন্ন সরকারি স্থাপনা ও বাড়িঘরে পানি ঢুকেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ফেসে গেছে অনেক পুকুরের মাছ। পানিতে নিমজ্জিত বিস্তীর্ণ আমন ক্ষেত। জলমগ্ন অবস্থায় দিন কাটছে এসব এলাকার বাসিন্দাদের। ঢলের পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন 3 জন। এ বিষয়ে আরও জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। প্লাবন পরিস্থিতি এখন কেমন? নতুনভাবে আর কোনো এলাকা কি প্লাবিত হয়েছে? বাঁধ মেরামতে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? দেবাশিস, আপনি জানেন স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে কিন্তু শেরপুরের এই সীমান্ত অঞ্চলের 2টি উপজেলায়। আপনি জানেন যে গত কয়েকদিনে টানা বর্ষণ মুজান থেকে নেমে আসছে পাহাড়ি ঢলে যে পরিমাণ ক্ষতি হয়েছে। আমি একটু দেখাই, আমি এখন আছি এখানে জুলগাঁও গ্রামের একটি এলাকায়। আপনি যদি একটু দেখাই যে প্রত্যেকটি বাড়ি ঘরে কিন্তু এখানে পানি। আমি যদি একজনের সাথে একটু কথা বলি, আপনি এই এলাকাটাতে প্রায় শতাধিক ঘর বাড়ি রয়েছে। প্রত্যেকটি এলাকাতেই পানি। এখন আমি আপনাকে বলি, এই পানিটা কখন এসেছে? গত রাত 11টার পর আসতে শুরু করছে। এত তাড়াতাড়ি পানি আসছে, হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। আমাদের অটো ছিল, অটো রাস্তাতে নিয়ে যাওয়া হয়েছে রাতের ভিতরেই। তারপরে পশু পাখি ছিল, যে ছাগল ছিল, সব অনেকে নিয়ে গেছে। আবার অনেকেই রাস্তাতেও এখন অবস্থান করতেছে। পানি আমি একটু কথা বলবো যে আপনার বাড়ি এখন খাবার দাবার কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। কোন পোলা পান আমাশা হয়ে গেছে, গরু বাছুর কোনো টাইম হয় না, এভাবে হয়ে গেছে। পানি পড়ছে না। এই পানিটা 12টার সময় পড়ছে। আমার প্রতি ঘরে ঘরে পানি আছে, প্রতি ঘরে ঘরে পানি আই পড়ছে। প্রতি ঘরে ঘরে পানি, আর কোনো যাবার পায় না, পোলাপার বাড়াও পায় না, কিছু না, ঘরে বাসে। দেবাশিস, আপনি যদি শুনছিলেন যে আসলে এই প্রত্যেকটি বাড়ির উঠোনে এবং ইয়েতে কিন্তু প্রায় 2-3 ফুট করে পানি। এবং এইখানে যে আমি যতগুলো ঘর ঘুরে দেখেছি, প্রত্যেকটি জায়গায় কিন্তু এই আমরা যে শুধু পানি আর পানি। আমরা যেখানে যতটুকু দেখেছি যে আপনি জানেন যে ইতিমধ্যে 3 জন মৃত্যুর খবর পেয়েছি আমরা। তার মধ্যে একজন ইদ্রিস আলী নামে একজন বৃদ্ধ, একজন নারী রয়েছে এবং অজ্ঞাত পরিচয় একজন পুরুষ রয়েছে। আর আপনি জানেন যে 2টি নদীর যে বাঁধগুলো ভেঙে গিয়েছে, সেই বাঁধগুলো কিন্তু এখনো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবং তবে আপনি এখানে ভলান্টিয়ার যারা আছে তারা কিন্তু এই বন্যার যারা দুর্গত যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা কালকে দেখেছি পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু এই আপনার উদ্ধার কাজে নেমেছে। তবে নালিতাবাড়ি এবং ঝিনাইগাতি উপজেলার নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। ইতিমধ্যে 20টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে, 20,000 মানুষ পানিবন্দী হয়েছে। দেবাশিস, এই আমি যতটুকু জেনেছি যে 88 বন্যার চেয়েও ভয়াবহ বন্যার কবলে পড়েছে এই অঞ্চলের মানুষ। দেবাশিস, ধন্যবাদ উজ্জ্বল যুক্ত হবার জন্য। চট্টগ্রামে আবারও অয়েল ট্যাঙ্কারে আগুন। রাত 12টায় বহির্নোঙরে থাকা বাংলার সৌরভ অয়েল ট্যাঙ্কারে আগুন ধরে যায়। 4 ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ। জাহাজের 48 নাবিককে উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান একজন। মধ্যরাতে বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা তেলবাহী ট্যাঙ্কার বাংলার সৌরভ। ঘুমন্ত নাবিকরা জেগে দেখেন জাহাজের সামনের অংশে ছড়িয়ে পড়েছে আগুন। পুরো জাহাজে বাজতে থাকে ইমার্জেন্সি সাইরেন।
জাহাজের পেছনের অংশে জড়ো হতে থাকেন নাবিকরা। উদ্ধার সহায়তা চেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন ক্যাপ্টেন। কেউ কেউ নেভিকে কল দিচ্ছে বা কোস্টগার্ডকে, আর আমাদের ওয়ার্চের সময় আমাদের হাতে টর্চ থাকে, তো সেটা দিয়ে আসলে পাশে যে মাছ ধরার এগুলো ছিল এগুলোকে দিছি। তো এইভাবে আসলে একটা মাছ ধরা ট্রলার আসছে। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। কয়েকজনকে উদ্ধার করে ফিশিং ট্রলারগুলো। লাইফ জ্যাকেট নিয়ে তারা জাপ দিয়েছেন এবং ড্রাম ছিল, খালি ড্রাম, ওই ড্রাম নিয়ে জাপ দিয়েছিলেন। তারা সবাই মোটামুটি নিরাপদে কোস্টগার্ডগুলো উদ্ধার করে নিয়ে আসছেন। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে রেডি ছিলাম, আরও যদি আগুন আর ছড়ায় তাহলে আমরা সাথে সাথে লাফ দিব। পরে আসেন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা, উদ্ধার করেন জাহাজের 48 নাবিককে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক নামে এক নাবিক। দেখলাম ডেকের ওপরে আগুন জ্বলছে। পরে যখন ক্যাপ্টেন স্যার অ্যাবান্ডেন্সশিপ ঘোষণা করে তখন আমরা সাগরে লাফ দিই। আমরা সম্ভবত 7-8 জন একসাথে ছিলাম। বাস্ট হওয়া শোনার পর আমরা একটা বোট নিয়ে আমাদের সহকর্মীদেরকে নিয়ে আমরা সাগরে গেছিলাম। দেখতেছি ওনারা বেশি আসতেছে, তখন ওনারা 3 জন ছিল। 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে নোঙ্গরের অপেক্ষায় ছিল ট্যাঙ্কারটি। 4 ঘন্টার চেষ্টায় শনিবার রাত 4:30 নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। যে সমস্ত জেলে নৌকা আশেপাশে ছিল তারা তাদেরকে উদ্ধার করেন এবং সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। আনফর্চুনেটলি তাদের মধ্যে একজন সাদেক জিএস, তাকে উদ্ধার করার পরে ট্রমার কারণে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে গত সোমবার বিস্ফোরিত হয় বাংলার জ্যোতি নামে আরেকটি অয়েল ট্যাঙ্কার। 4 দিনের ব্যবধানে 2টি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা জন্ম দিচ্ছে নানা প্রশ্ন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আওয়ামী লীগ সরকারের আমলে ভারতকে দেয়া ট্রানজিট ও দেশটির ঋণে রেলের 14,000 কোটি টাকার প্রকল্পের ভবিষ্যৎ কি? সরকার পরিবর্তনের প্রায় 2 মাস হলেও চলমান 3টি প্রকল্পে নিয়োজিত ভারতীয় কর্মকর্তারা নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশে ফেরেনি। রেল সচিব ও ডিজি জানিয়েছেন এই নিয়ে দেন দরবার চলছে। এলসি সংকট থাকলেও ভারত থেকে 200টি যাত্রীবাহী ব্রডগেজ কোচও কেনা হচ্ছে। অবশ্য ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত আপাতত এগোচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছে রেল মন্ত্রণালয়। আলমগীর স্বপনের রিপোর্ট। ভারতের সহায়তায় রেলের 6 প্রকল্পে ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে। এর মধ্যে গত 10 বছরে লাইন অফ ক্রেডিটের আওতায় শেষ হয়েছে শুধু খুলনা মোংলা রেলপথের কাজ। বাকি 5 প্রকল্পের মধ্যে 2টির কাজ শুরুই হয়নি। কাজ শুরু হলেও বন্ধ আছে 3টি প্রকল্প। সরকার পতনের পর এসব প্রকল্প অনিশ্চয়তায় পড়েছে। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ছেড়েছেন দায়িত্বরত ভারতীয় কর্মকর্তারা। প্রায় 2 মাস হতে চললেও ফেরেনি তারা। ভারতীয় হাইকমিশনারের সাথে উপদেষ্টা মহোদয়ের একটি মিটিং ছিল এবং সেখানেও উনি এই প্রসঙ্গটা উত্থাপন করেছেন যে যারা চলে গেছে তাদের ফিরে আসার বিষয়টি তাদের এক ধরনের বোধ করছেন নিরাপত্তাহীনতা। এলওসির প্রকল্পগুলো অব্যাহত থাকবে, তবে যে বিষয়গুলোর কারণে প্রকল্পটা যেসব প্রকল্প সম্মুখীন হয়েছে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের, সেগুলোকে দ্রুত ফিক্স আপ করার জন্য উনি ইআরডিকে তাগাদা দিয়েছেন। এসব প্রকল্প ঘিরে রেলের স্বাভাবিক অপারেশন কার্যক্রমে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন ডিজি। কিন্তু সমস্যাটা হচ্ছে যেটা আমাদের চলমান কাজ, স্ট্রাকচারাল কাজ যেগুলো হচ্ছে, তো অবকাঠামোগুলো কাজ হচ্ছে, স্টেশনের কাজ হচ্ছে, সিগন্যালিংয়ের কাজ হচ্ছে, এগুলো তো আমাদের অনেক স্টেশন আছে যেখানে অলরেডি আমাদের সিগন্যালিং যে অটো সিস্টেম ছিল সেটাকে আমরা ভেঙে দিয়ে আমরা এখন নন ইন্টারলকিং সিস্টেমে ম্যানুয়ালি কাজগুলো করতেছি। যে প্রজেক্ট শেষ হয়ে আবার পুনরায় অটো সিস্টেম আসবে, তো সেগুলো এখন বন্ধ থাকাতে এখন ওরা পেমেন্টও পাচ্ছে না। আবার ইন্ডিয়া থেকে যারা কাজ করতো তারাও এখন এসে পৌঁছায়নি। তবে সরকার পরিবর্তন হলেও ভারত থেকে 200টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ কেনা হচ্ছে। ডিজি জানান এ নিয়ে এলসি সংকট শিগগিরই কেটে যাবে। সব কাজই শেষ হয়ে গেছিল, শুধু আমাদের এদিকে আমাদের এলসি খোলা নিয়ে একটা জটিলতা ছিল। তো আমরা সরকারি ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করছি, বাংলাদেশ ব্যাংকেও আমরা অবহিত করছি, অর্থ মন্ত্রণালয়কে অবহিত করছি। আমরা চেষ্টা করতেছি এলসিটা দ্রুত খোলা যায় কিনা, কারণ আমাদের তো কোচ নেই, আমাদের কোচ দরকার। আওয়ামী লীগ আমলে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার সমঝোতা স্মারক সই হয়েছিল। সরকার পরিবর্তনের পর রেল ট্রানজিটের সিদ্ধান্ত স্থগিত হয়েছে কিনা এমন প্রশ্নে সচিব ও ডিজি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। ট্রানজিটের এরপর এটা ওই এমইউ হওয়ার পরবর্তীতে একটা ট্রায়াল রানের একটা বিষয় ছিল, এটা দর্শনার্থীকে চিলাহাটি, এটা নিয়ে রেলপথ মন্ত্রণালয়ে 2টা মিটিং করেছিলেন।
তারপরে এ পর্যন্ত এটার ব্যাপারে কোনো অগ্রগতি আমাদের কাছে কোনো তথ্য নাই বা আমরা জানি না। এটি বাতিল হচ্ছে না এগিয়ে যাবে সেই বিষয়টি একটু প্রিম্যাচিউরড হবে কথাটা বলা, তবে এই মুহূর্তে কোনো মানে স্পেসিফিক কোনো আলোচনা নেই এই সংক্রান্ত। তারা বলছেন সমঝোতা স্মারক অনুযায়ী রেল ট্রানজিট ভারতকে দেয়া হবে কিনা তা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। অর্থনীতির সব তত্ত্ব ভুল প্রমাণ হচ্ছে চালের বাজারে। দেশে এখন ভরা মৌসুমেও দাম বাড়ে, বস্তায় দাম উল্লেখ থাকলেও তার তোয়াক্কাই করছেন না ব্যবসায়ীরা। অভিযোগ সরকার বদলালেও চালের সিন্ডিকেট ভাঙেনি। প্রশ্ন আছে ধান উৎপাদনের পরিসংখ্যান নিয়েও। আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। গত কয়েক মৌসুমে ধান আবাদে খুব বড় বিপদ হয়নি। এপ্রিলে বোরোর বাম্পার ফলন দেখেছে বাংলাদেশ, মাত্রই আউশ কেটে ঘরে তুলেছে কৃষক। মাঝে তাপদাহ, ঘূর্ণিঝড় আর কীটপতঙ্গের আক্রমণ হলেও চালের উৎপাদন ছাড়িয়েছে 2 কোটি টন। তবে মার্কিন সংস্থা USDA এর গ্রেইন অ্যান্ড ফিড প্রতিবেদনে বলা হচ্ছে সাম্প্রতিক বন্যার ধাক্কায় আসছে এমন মৌসুমে ধানের উৎপাদন কমতে পারে প্রায় 2.5 ভাগ। তার মানে বিপদ বড় নয়, দোকানে চালের সরবরাহ পর্যাপ্ত, অনেক আড়তে তো বস্তা রাখারই জায়গা হচ্ছে না। অথচ এমন ভরা মৌসুমে চালের দাম বেড়েছে কেজিতে 2 থেকে 3 টাকা। 58 টাকা ছাড়িয়েছে গরিবের ভরসা মোটা চালের দর। মিনিকেটেরও একই দশা। নাজিরশাইল কিনতে পারছেন গুটি কয়েক মানুষ। কাস্টমার আমাকে এসে বলবে আপনার বস্তার গায়ের মধ্যে 2500 টাকা লেখা, আর আমি কিনছি 2750 টাকা দিয়া। আমি তো যেখান থেকে কিনতেছি ওইখানে তো আমি কোনো তারে জবাবদিহিতা সে করবে না, বস্তায় যা লেখা থাকুক। মেলার থেকে কিন্তু কোম্পানি কোম্পানি মিলার কিনে তাদের যোগ শাসন এখানে, যেহেতু আমি কিনে এখানে মজুত করে রাখছি। আমি হাজার কোটি টাকা লোন নিছি, আমি নিছি চাউলের জন্য, কিন্তু আমি আর 10টা পণ্য ব্যবহার করি। এইভাবে জিনিসগুলি আটকে বাজারটা ধীরে ধীরে আগুন বরাবর করে উপরে দিয়ে উঠতেছে। আমার কোনো আশ্বাস বোঝা যায় না। এখন আমাদের দেশে ধানের সিজন, তারপরও চাইলের দামটা মোটেই কমতেছে না। বাজার মানে আমাদের গরিব ক্রেতাদের সম্মুখে নাই, বাজার চলতেছে বাজারের গতিতে। দেশের রাজনীতিতে ক্ষমতার বিশাল পালাবদল হয়ে গেলেও চালের বাজারে হয়তো সিন্ডিকেটের দাপট থামানো যায়নি। এর বড় প্রমাণও রয়েছে, কেননা এখন ভরা মৌসুমেও ক্রেতাকে বাড়তি দামে চাল কিনতে হচ্ছে। বিভিন্ন পাইকারি আড়তের ব্যবসায়ীরা এজন্য আগে মিল মালিকদেরকে দায়ী করতেন, এখন সেই তালিকায় যুক্ত হয়েছে 10-12টি কর্পোরেট কোম্পানি। বলা হচ্ছে তারাই যোগসাজশ করে চালের বাজারকে নিয়ন্ত্রণ করছেন এবং ইচ্ছে মতো দাম ওঠানামা করাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেই বাজারে বিপুল সংখ্যক ব্যবসায়ী রয়েছেন সেই বাজারে কি আদৌ সিন্ডিকেট করা সম্ভব? গত কয়েক বছরে চালের ব্যবসায় নাম লিখিয়েছে একাধিক কর্পোরেট গ্রুপ। বাজারে তাদের হিস্সা 2 থেকে 3%। এসব ব্র্যান্ড কোম্পানির চালের দামও কিছুটা বেশি। মৌসুম এলেই ধান কিনতে বিপুল টাকা খরচ করে এসব কোম্পানি, ফলে ভেঙে গেছে আগের সাপ্লাই চেইন। আবার বাড়তি লাভের আশায় কৃষক ধান বিক্রি করছেন না, এমন অভিযোগও রয়েছে। বন্যাতে প্রচুর পরিমাণ ত্রাণ এবং চিরার জন্য প্রচুর পরিমাণের মোটা ধান কেনা হয়েছে, যার ফলে মোটা ধানটার অভাব, মোটা ধান মার্কেটে নাই বলে এখন চলে, এই জন্য মোটা চালের দামটা একটু বাড়তে পারে। যারা চাল ব্যবসার সাথে সংশ্লিষ্ট একাই কিন্তু সে পুরো বাজার কন্ট্রোল করে না। আপনাকে দেখতে পাচ্ছি কৃষকের ঘরে যে চাল আছে, ওভারঅল মার্কেটে যেটা আছে সব জায়গায় মিলাই, কিন্তু এটা 1, 2, 3 ব্যক্তির পক্ষে মার্কেটকে কন্ট্রোল করা সম্ভব নয়। কারণ এটা তো কোনো এটা কোনো প্যাটেন্টেড প্রোডাক্ট না, চাল তো সবাই প্রডিউস করতে পারে। বিশ্লেষকরা বলছেন চালের উৎপাদন ও চাহিদার তথ্য নিয়ে গরমিল আছে, যার দায় পড়ছে ব্যবসায়ীদের ঘাড়ে। ছোট, মাঝারি এবং বড় ব্যবসায়ীদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করা। ইনফ্যাক্ট এখন আমাদের সেই কম্পিটিশনটা নাই। এখন দাম বৃদ্ধির ক্ষেত্রে সবাই সহযোগিতা করছে এবং মুনাফা লুটছে। দেশে মোট উৎপাদিত চালের 40 ভাগই উৎপাদন হয় আমন মৌসুমে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে নিহত শতাধিক মানুষ ঘুমিয়ে আছে বেওয়ারিশ হয়ে। মানুষগুলোর ঠাঁই হয়েছে রাজধানীর রায়ের বাজার কবরস্থানে। এমনকি বেওয়ারিশ কয়েকটি লাশ এখনও আছে ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে। সে সময় একদিকে মর্গে উপচে পড়া লাশ, অন্যদিকে হত্যাকাণ্ড থামাচামা দিতে বেওয়ারিশ হিসেবে লাশ দাফনে পুলিশের চাপ। এসব বেওয়ারিশ মানুষের পরিচয় শনাক্ত এখন জটিল একটি প্রক্রিয়া। মনিরুল ইসলামের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আলফাজ হোসেন রানা। রাজধানীর রায়ের বাজার কবরস্থানের 4 নম্বর ব্লকের এই দৃশ্যটা অনেকটা গণকবরের মতো, কারণ সংখ্যাটাও শতাধিক। এখানে যারা শুয়ে আছেন তারা ওই সময় আন্দোলনে অধিকাংশই গুলিতে শহীদ বা নিহত হয়েছেন।
কবর বা দাফন দেয়া সংশ্লিষ্টরা বলছেন যে ওই সময়ে হাসপাতালগুলোতে এমন একটা বিভৎস অবস্থা তৈরি হয়েছিল, তাতে করে হাসপাতালগুলো পুলিশের মাধ্যমে এবং পরবর্তীতে আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে এই শহীদদের বেওয়ারিশ হিসেবে দাফন করাতে বাধ্য করে। ঢাকা ও এর আশপাশের জেলা থেকে যেসব বেওয়ারিশ লাশ আসে সেগুলোর জন্য নির্ধারিত কবরস্থান রায়ের বাজার। সরেজমিন দেখা যায় বেওয়ারিশ কোনো কবরেই নেই নামফলক, সাইনবোর্ড বা চিহ্ন। বৃষ্টিতে মাটি ধুয়ে বেশিরভাগ কবর হয়ে গেছে সমান। জুলাই আগস্টে কত মানুষ যে অজ্ঞাত দাফন হয়েছে তার ধারণা মিলবে এই কবরস্থানে আসলে। জুনে পুরো ঢাকায় বেওয়ারিশ দাফন হয় 48টি। সেখানে 1 জুলাই মাসেই 81 মরদেহ অজ্ঞাত পরিচয়ে দাফন হয়, যাদের বেশিরভাগই ছিলেন তরুণ, দেহে ছিল বুলেট। পরের মাসে অবশ্য 12 আগস্ট পর্যন্ত কোনো বেওয়ারিশ লাশ আসেনি, কিন্তু পরবর্তী 14 দিনে দাফন হয় 33 মরদেহ। এখানকার কবর খোদকদের প্রধান গোলাম রাব্বানি দেখেছেন শুধু হাসপাতালে নয়, তখন ভয়াবহ পরিস্থিতি ছিল কবরস্থানেও। 22 তারিখ থেকে আরম্ভ হয়েছে। 22 তারিখে আসছে, 23 তারিখে আসছে, 24 তারিখে আসছে, 25 তারিখে আসছে, 26 তারিখে আসে নাই। আবার 27 তারিখ আসছে, 28 তারিখ আসছে, 29 তারিখ আসছে। কোনো দিন 5টা, কোনো দিন 3টা, কোনো দিন 10টা, কোনো দিন 7টা। রাজধানীর কাকরাইলের আঞ্জুমানে মফিদুল ইসলামের কার্যালয় আন্দোলনের সময় সংগঠনটি দাফন করেছে মোট 91 জনকে। কার্যালয়ে টানানো এই ছবিগুলোই তাদের শেষ স্মৃতি। বেওয়ারিশ লাশ যে শুধু দাফন হয়েছে তাই নয়, ছাত্র জনতার আন্দোলনে নিহত অনেকের লাশ এখনও আছে ঢাকা মেডিকেল, স্যার সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী ও গাজীপুরের তাজউদ্দিন হাসপাতালের মর্গে। সংখ্যায় অন্তত 30। আন্দোলনের সময় হাসপাতাল থেকে লাশ সরিয়ে ফেলতে বেশ তৎপর ছিল পুলিশ। ওই সময়ের একটি চাপ এসে পড়ে আজিমপুর কবরস্থানেও। বিভৎস অবস্থা ছিল। এখানে নিয়ম হলো কোনো কাগজপত্র ছাড়া লাশ দাফন হবে না, কিন্তু তখন উপায়ন্ত ছিল না, লাশ নিয়ে যাবে কোথায়? এই জন্য আমরা তারা যা বলছে, গার্ডিয়ানরা যা বলছে সেটার উপর ভিত্তি করে কিছু যৎসামান্য বেশ কয়েকটা লাশ দাফন করছি। গণ অভ্যুত্থানে হতাহতদের নিয়ে এখন হচ্ছে অনেক আলোচনা, পরিকল্পনা। তবে বেওয়ারিশ হিসেবে দাফন হয়ে আড়ালে চলে যাওয়া এই মানুষগুলোই মনে হয় সবচেয়ে বেশি হতভাগা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুন এই বাংলাদেশ। কিন্তু গণ আন্দোলনে যারা আহত হয়েছেন, কিভাবে কাটছে তাদের দিন? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, কতটা খোঁজ রাখা হচ্ছে তাদের? ছাত্র জনতার আন্দোলনে আহতদের পাওয়া না পাওয়ার গল্প জানাবেন সহকর্মী লামিয়া তিথি। ক্যামেরায় ছিলেন জিহাদ ইসলাম। জুলাই আগস্ট বিপ্লবে আহত হয়েছেন বহু মানুষ। কেউ আন্দোলনে নেমে, কেউ ছিলেন পথচারী, কেউ বা আবার অন্যের দিকে সাহায্যের হাত বাড়াতে গিয়ে। এদেরই একজন পারভিন বেগম। আমার 2 ছেলের কাছে আমি অন্ধ মা হয়ে গেলাম। এক ছেলেকে বাঁচাতে গিয়ে আমি তাকে চিনিও না। নিজে 2 সন্তানের মা, আরেক মায়ের সন্তানকে বাঁচাতে গিয়ে হন গুলিবিদ্ধ। যাত্রাবাড়িতে পুলিশের টার্গেট শটে হারিয়েছেন বাম চোখ, ডান চোখেও দেখেন ঝাপসা। নৃশংসতার প্রমাণ স্বরূপ পারভিনের চোখ থেকে একে একে বের করা হয়েছে 5টি গুলি। আমাকে লাফ একটু তুলেন, আমাকে একটু তুলে ডাক্তারের কাছে নিয়ে যান। উড়ার পর থেকে কোত্থেকে ওই পারে থেকে আপনি যাত্রাবাড়ি থান থেকে পুলিশগুলা ইয়া গুল্লিগুলা ঠাস 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 মনে হয় খই ফুটতেছে, এইভাবে গুল্লিগুলা মারতেছিল। পুলিশের দিকে তাকানোর সাথে সাথে আমার এই চোখে তারা গুল্লি মারলো। মনে হলো কি যেন এত বড় বড় ফাত্তুরাইয়া পড়লো। আহত হয়েছিলেন আন্দোলনের গোড়ার দিকেই, সেই 18 জুলাই। পারভিনের পরনের এই পোশাক বয়ে বেড়াচ্ছে আন্দোলনের ক্ষতচিহ্ন। কিন্তু দিনমজুর পারভিন বেগম এখনো কোনো প্রকার সহায়তা পাননি সরকার কিংবা অন্য কোনো সংস্থা থেকে। এ নিয়ে আছে দুঃখবোধ, ক্ষোভ। তারা আসতো, কিছু দেখ বা না দেখ, তারা সেটা সান্ত্বনা দিত আমাদের কারণে। এই যে আমাদের এই চোখের বিনিময়, কতটা ভাইয়ের লাশের বিনিময় আজকে তারা শেয়ার পেয়েছে। শেয়ার খালি আমরা করেছি, আমাদেরকে আসে নাই দেখার জন্য, আসে নাই। এই যে চোখের বিনিময়, কোরবানের বিনিময়, আমি চাই আমার বাংলাদেশটা ভালো থাক। মাদারীপুরের 8ম শ্রেণী পড়ুয়া মানসুরা 19 জুলাই প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হলে পুলিশের গুলির মুখে পড়ে। অবিশ্বাস্য মনে হলো এই কিশোরী বয়ে বেড়াচ্ছে প্রায় 60টি ছড়রা গুলি। এর মধ্যে বাম চোখ থেকে 5টি বের করেছেন চিকিৎসকরা। আমি পড়তে যাওয়া ধরছিলাম, ওই সময় গোলাগুলি শুরু হয়েছে, তো আমার বুড়িতে 60টা গুলি লাগছে। আমি চাই সরকার আমাদের সহযোগিতা করুক।
মানসুরের বাবা মায়ের চাওয়া মেয়ের চিকিৎসার সহায়তায় হাত বাড়িয়ে দেবে সরকার। আমার একটা রিক্সা ছিল, আমি এটা চালাইতাম, 1,10,000 টাকা দাম ছিল রিক্সাটার। তাই গেলে তো কেউ কিছু কেনে না, যা পাইছে এতে বেশি চিকিৎসা করেছি। সরকারের কেউ আসেও না আর কেউ জানেও না, আমাদের খোঁজ খবরও নেয় নেই। আমরা তো গরিব মানুষ, আমরা তো অত কিছু চিনি না, আমরা ঢাকা শহরে আছি নতুন। জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন নীলু পারভিনও। 4 আগস্ট পুলিশের ছোড়াগুলির 7টি বের করা হয়েছে চোখ থেকে, এখনও রয়ে গেছে 3টি। স্বামী রিক্সা চালক হওয়ায় চিকিৎসার খরচ সামলাতেও বেগ পেতে হচ্ছে। 2 স্বামী স্ত্রী মিলে আমরা সংসার চালাই। এখন আমার সব কিছু আমার স্বামীর উপরে। এখন তো আমার স্বামী চাকরিও করতেছে না। এই 2টা সন্তানকে নিয়ে আমি কিভাবে চলবো? আমাদের জন্য এরকম কিছু করুক যে আমি আজীবন চলতে পারি। হাসপাতালের পরিচালক জানিয়েছেন, আন্দোলনে আহত 42 জন এখনো ভর্তি রয়েছেন। এদের অনেকেরই কর্নিয়ার প্রয়োজন রয়েছে, সে ব্যবস্থা করার চেষ্টা চলছে। কর্নিয়া আমাদের দেশে সবসময় অ্যাভেলেবেল না, আমরা দেশের বাইরে যোগাযোগ আমরা রেখেছি অব্যাহত। আমরা নেপাল অথবা USA থেকেও আমরা কর্নিয়া আমদানি করার সুযোগ আছে। পরবর্তীতে এই রোগীগুলোর মধ্যে থেকে আমরা নির্বাচন করে কর্নিয়া ট্রান্সপ্লান্ট করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এমন অনেক আহত মানুষ এখনো কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। প্রত্যাশা, তাদের দিকে সহমর্মিতার হাত বাড়িয়ে দেবে সরকার, দেশের মানুষ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে 3 জনকে হত্যার মামলা নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। এতে নামে বেনামে আসামি 1,500। তবে 2 মামলার বাদীর দাবি, থানায় ডেকে টিপসই নেওয়া হয়েছে। আসামি কারা তা জানেন না তারা। মামলা বাণিজ্যের অভিযোগ উঠেছে, যদিও পুলিশ বলছে প্রমাণ সাপেক্ষেই গ্রেপ্তার হবে। সজল, ডিপজল, রিয়াজুল মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত 3 জন। নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় সদর থানায় 3টি মামলা হয়, আসামি নামে বেনামে 1,500। নিহত ডিপজল হত্যা মামলার বাদী নানি শেফালি বেগম। তার দাবি, থানায় ডেকে টিপসই নেওয়া হয়। মামলার আসামি সম্পর্কে কিছুই জানা নেই তার, অথচ আসামি 6 শতাধিক। থানায় নিচে আমার টিপসই রাখছে, এই ভন্তকে আমি কইতাম কারা হেরা কারে কি করছে না করছে এটা তো আমি জানি না। একই দাবি রিয়াজুল হত্যা মামলার বাদী স্ত্রী রুনা বেগমেরও। অসুস্থ রুনার আক্ষেপ, স্বামী হত্যাকে নিয়ে চলছে মামলা বাণিজ্য। আমার স্বামী মরে গেছে, গত আমার স্বামীর লাশ বেশা মাসে টাকা খাইতেছে, এটা কি ঠিক? 3টি মামলার এজাহারে দেখা যায় জেলার শীর্ষ আওয়ামী লীগ নেতাদের নাম শুরুতে, পর্যায়ক্রমে বিভিন্ন সংগঠন ও জনপ্রতিনিধিদের নাম। তালিকায় রয়েছে প্রবাসী সাংবাদিক সহ বিএনপি কর্মীর নামও। নিরাপদ মানুষের নামে মনে করেন মামলাটি করছে, হ্যাঁ গো আমরা নাম কাটতে দিতে চাই। আর যারা মনে করেন অপরাধ করছে, হ্যাঁ গো আমরা বিচার চাই। কেডা টিয়া খাইতেছে, কেডা মামলা করলো, খালি একটা সিগনেচার করতে গেলো, এদিকে আমি আর কিছুই বুঝলাম না। সুস্থ বিচার চাই, আমাদের ছেলে কিভাবে মারছে তাদেরও এইভাবে মারুক, এই বিচারই আমরা চাই। প্রশ্ন উঠেছে, এসব হত্যা মামলায় আসামিদের নাম দিল কারা? পুলিশ বলছে নাম আসলেই গ্রেফতার নয়, প্রাথমিক সংশ্লিষ্টতা পাওয়া গেলেই করা হবে আটক। এজার নামে আসামি করার বিষয়ে পুলিশের কোনো হাত নেই। তো আমরা তদন্ত করছি, তদন্ত করে আমরা প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আর তদন্তের যত প্রক্রিয়া আছে সব প্রক্রিয়া ব্যবহার করে তদন্ত করে যাকে দোষী মনে করছি তাকেই আইনের আওতায় নিয়ে আসতেছি। মুন্সিগঞ্জে নিহত 3 জনের বাড়ি শহরের ইসলামপুরে। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে 3 জনকে হত্যাকাণ্ডের ঘটনায় কেটে গেছে 2 মাস। এই ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির অপেক্ষায় নিহতের স্বজনরা। পাশাপাশি তারা এটিও বলছে, এই হত্যা মামলাকে কেন্দ্র করে নিরপরাধ কাউকে যেন হয়রানি না করা হয়। এখন দেখার বিষয়, সুবিচার নিশ্চিতে কি ভূমিকা রাখে সংশ্লিষ্টরা। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ। ছাত্র জনতার আন্দোলনে সাভারে গুলিতে নিহত হন নাটোরের হৃদয় আহমেদ, রমজান আলী ও সোহেল রানা। 3 জনের বাড়ি সিংড়ায়। জীবিকার তাগিদে অবস্থান করছিলেন সাভারে। স্বজন হারানোর শোকে কাতর পরিবারের সদস্যরা। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। অঝোর ধারায় নামছে মায়ের চোখের পানি। 2 মাস হতে চলল একমাত্র ছেলে হৃদয় পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। সন্তান হারানোর সেই অসীম শূন্যতা কখনোই পূরণ হবার নয়।
সংসারে সচ্ছলতা আনতে নাটোরের সিংড়ার ছাতারদিঘি গ্রাম থেকে হৃদয়ের পুরো পরিবার পাড়ি জমায় ঢাকার সাভারে। পোশাক কারখানায় মা ও স্ত্রীর কাজ মিললেও চাকরির সন্ধানে ছিলেন হৃদয়। গত 5 আগস্ট ছাত্র জনতার মিছিলে যাওয়া হৃদয়ের আর ঘর ফেরা হয়নি। সাভারের মুক্তির মোড়ে গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আমি আজকে যাই, সবাই যাচ্ছে, আজকে আর গুলিগুলা কিছু হবে না মা, তাই কয়ে বেটা গেল, বেটা ওই যে কয়ে গেছে আর আসে নাই বেটা। 3:30 4টার দিকে গুলি খেয়েছে, 4টে রাত 12টা পর্যন্ত চিল্লাইছে, কোনো চিকিৎসা হয়নি। 8 তারিখ পর্যন্ত লাইফ সাপোর্টে থাকা পর 8ই আগস্ট সকাল 8টা 28 মিনিটে আমাকে ডাক দিয়ে বলতেছে যে আপনার ছেলে হৃদয় শহীদ। ছাত্র জনতার আন্দোলনে সক্রিয় ছিলেন সিংড়ার শাওয়েল হাজিপাড়ার বাসিন্দা এক সন্তানের জনক রমজান আলী। 5 আগস্ট সাভারের বাইপাইলে গুলিতে প্রাণ যায় তার। একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা দরিদ্র পরিবারটি। বেটা চালি হারা যা, তার মা কি ভালো থাকে, সুস্থ থাকে, চাল হারা যা, তার আর মা জান ভালো নাই। আমরা তো এখন দিশেহারা পাগল। আমার ওই ছেলেটাই আমাকে উপার্জন করে দিচ্ছে। এখন ছেলেকে যারা মারছে তাদের আমরা বিচার চাই, তার ফাঁসি চাই। একই দিন বাইপাইলে গুলিবিদ্ধ হয়ে মারা যান সিংড়ার সোয়াইর গ্রামের সোহেল রানা। একটি পোশাক কারখানার সুপারভাইজার ছিলেন তিনি। সোহেলের আয় চলত 5 সদস্যের পরিবার। আমি নিরাপদ জায়গাতে আছি মা, আমার কিছুই হবি না মা, তুই পরে কোথায় খুশিনি মা, জ্ঞানজন থামুক মা, পরে আর আমার বাবা আমার কল দেয়নি, আমার সাগনি গুলি গেছে। ছোট ছেলে গুলি লাগছে, সে তো আর কোনোদিন পাওয়া যাবে না। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করুক, শহীদের মর্তবা দান করুক। এলাকাবাসীরও চাওয়া হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার। একই সাথে দরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়াবে সরকার, এমনটাই প্রত্যাশা তাদের। জাহিদ হাসান, যমুনা নিউজ। জেলায় জেলায় দুর্গোৎসবের আয়োজনে ব্যস্ত সংশ্লিষ্টরা। ষষ্ঠী পূজার বাকি দিন 3-1, এরপরই শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। ভক্তরা চান শান্তিপূর্ণ দুর্গোৎসব, নিরাপদ ও নির্বিঘ্নে সব আয়োজন সম্পন্ন করতে তৎপর প্রশাসন। গোপালগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপে এখনও চলছে রঙের কাজ। শেষ সময় প্রতিমার অঙ্গসজ্জার কাজে ব্যস্ত কারিগররা। এবছর আমি 4টা প্রতিমা করছি, আর কয়েকটা দিন বাকি আছে পুজোর। রঙের দাম অতিরিক্ত একটু বেশি আগের বছরের থেকে। জেলায় এবার 1294টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। দুর্গতি নাশিনীকে বরণ করে নিতে প্রস্তুত ভক্তরা। বাইরের আলোকসজ্জা বা বাড়তি অনুষ্ঠান যেগুলো করি সেইগুলো আমরা এবার করতে পারছি না। দেশের পরিস্থিতির কারণে সরকারের বিধিনিষেধ মেনেই আমরা এবার পুজোটা করতেছি। নির্বিঘ্নে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে দেশের সব মণ্ডপে নিরাপত্তা দিচ্ছে পুলিশ, আনসার ও সেনা সদস্যরা। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় প্রস্তুত প্রশাসন। প্রতি মণ্ডপে সিসিটিভির ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ইন এবং আউটের ব্যবস্থা, এবং সেখানে যেন ট্রাফিকিং সিস্টেম ভালো থাকে। পুলিশের পক্ষ থেকে, আনসারের পক্ষ থেকে, র্যাব, সেনাবাহিনী প্রত্যেকের পক্ষ থেকে এগুলো আলাদাভাবে কোর কমিটির মিটিং করে আমরা কিন্তু সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি। মাদারীপুরের বেশিরভাগ মন্দিরে প্রতিমা তৈরি সম্পন্ন হয়েছে। তোরণ নির্মাণ ও আলোকসজ্জার কাজও প্রায় শেষ। টিওনো সাহেব, প্রেসিডেন্ট সাহেব এবং সেনাবাহিনী, পুলিশ সবাই আমাদের কাছে সহযোগিতা আশ্বাস দিয়ে গেছে। এখন আমরা একটু স্বস্তিতে আছি যে আমরা শারদীয় উৎসবটা মনে হয় সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন করতে পারবো। জেলার 5 উপজেলায় 432টি মণ্ডপে চলছে পূজার প্রস্তুতি। সংশ্লিষ্টদের সাথে নিয়ে সেনাবাহিনীর সার্বিক তদারকিতে সন্তুষ্ট সনাতন ধর্মের মানুষ। হিন্দু সম্প্রদায়ের ভিতরে একটু দ্বিধাদ্বন্দ্ব, একটু ভয়ভীতি থাকলেও আমাদের এই জেলায় সেই ধরনের কোনো কিছু নেই। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে 2 জন পুলিশ সদস্য এবং 8 জন আনসার সদস্য সহ স্বেচ্ছাসেবক দল নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। পটুয়াখালীর 8 উপজেলায় 176টি মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে। দুর্গোৎসব নির্বিঘ্ন করতে প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো সহ নানা উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। এবার আমার 2টা ঠাকুর পূজা বন্ধ, গেলবার 5টা বানাইছি, এবার 3টা। তাই বাণিজ্য এবার অনেক কম। রঙের কাজ, ডেকোরেশন এবং লাইটিংয়ের কাজ চলমান, 80% কমপ্লিট। প্রশাসন থেকে আমাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু আমাদের যে পুজো যে করব, বাইরে যে চাঁদা কালেকশন করব, সেইটা আগের মতন সেইটা হইতে আসে না। প্রতিটা পূজা মণ্ডপ আমাদের সিসি ক্যামেরা আওতাভুক্ত, যেটা গত বছরও ছিল, এবছর আমরা এটা কনফার্ম করেছি।
ধর্মীয় পঞ্জিকা মতে এবার দেবী দুর্গা আসবেন দোলায় চড়ে, আর কৈলাসে ফিরবেন ঘটকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।